গণ অভ্যুত্থানে আসলে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে শহীদদের। নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন কবি সাংবাদিক কলিয়ার ওয়াহিদ। কলিয়ার ওয়াহিদ, আপনাকে আজকে এই সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। কেমন আছেন? আছি, ভালো আছি। যে বিষয়টা নিয়ে কথা বলবো, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো আমরা অনেকেই দেখেছি আপনি ওই সময় মাঠে খুব সক্রিয় একজন ব্যক্তি ছিলেন। তো সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে কোন আকাঙ্ক্ষা থেকে আপনি তখন রাজপথে ছিলেন? হ্যাঁ, এটা খুব দারুণ একটা প্রশ্ন। কোন আকাঙ্ক্ষা থেকে? আসলে আমি যেহেতু কবিতা লিখতাম, আমরা হয়তো আজকে শেখ হাসিনাকে খুনি হাসিনা বলি, কিন্তু আমার মনে হতো হাসিনা অনেক আগে থেকে খুনি হাসিনা। সেটা আমার চোখে এভাবে ধরা পড়তো। আমি 2018 সালে আমার একটা কবিতার বই বের হয়। ওই বইয়ের নাম হচ্ছে সময়গুলো ঘুমন্ত সিংহের। ও বইয়ের মেসেজটা এরকমই ছিল, আজকের যারা আমরা গণঅভ্যুত্থানের নায়কদের দেখছি, আমি এদেরকে ঘুমন্ত সিংহ হিসাবেই একটা প্রতীকী অর্থ দাঁড় করাইছিলাম যে জাগবে। এত নিদারুণ ভাবে আমাদের উপর নির্যাতন চলতেছিল, বা মনে করেন আয়না ঘরের যে কাহিনী, সেটা তো আজ থেকে 10-15 বছর আগে থেকে শুরু হলো। কিন্তু যা আমরা টুকটাক শুনতাম, তাতে আমার মনে হতো যে এগুলো হচ্ছে যে এই খুনের থেকে আরো বড় খুন। যে একজন হাসিন নামে একজন সেনা কর্মকর্তা, তাকে ডিউটি অবস্থায় তাকে গুম করা হচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। সে 8-10 বছর পরে আয়নাঘর থেকে বের হচ্ছে। আমরা এবং র্যাবকে আমরা কি দেখলাম যে লিমন নামে একটা ছেলেকে যখন বরিশালে ক্রস ফায়ার দিয়ে তার পুরো পাটা পঙ্গু করে দিল। 11 সালের ঘটনা, অনেক আগে। ফলে তারপর হচ্ছে আরো যে 2-3টা নির্বাচন হয়ে গেল, রাতের একটা নির্বাচন হয়ে গেল। তখন আমরা আসলে এক ধরনের ক্ষোভই আমাদের ভিতর ছিল, এবং আমরা বুঝতে পারতেছিলাম যে এই যে সরকার, এই সরকার আসলে আমাদের সরকার না, এটা আসলে দিল্লির সরকার, এবং এটা কেউ চালায়, আমাদের এখানে আর পরিচালনা হচ্ছে না। এটা আমরা ভাবতাম, বুঝতে পারতাম। গণমানুষের আকাঙ্ক্ষা এই সরকার ধারণ করে না, বা এই সরকার প্রয়োজন মনে করে না। কেন? আপনি যদি প্রয়োজন মনে করতো, সে তো ভোটটা অন্তত ঠিক মতো দিত। কারণ সে যখন ভোটের আশাই করে না আপনার কাছ থেকে, তখন তো আর সে আপনার কাছে কোনো ভাবে দায়বদ্ধ থাকে না কোনো কিছুতেই। কেন? ওর তো আর ভোট লাগে না ক্ষমতায় যেতে, ফলে আপনার কাছে আমার কোনো দায় থাকে না। এবং আমরা তারপরে দেখেছি যে সরকারের ক্রমান্বয়ে একের পর এক সিদ্ধান্তগুলো, যেগুলো আমাদের পুরোপুরি জনস্বার্থ বিরুদ্ধে চলে যাচ্ছিল, এবং সেগুলো সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো প্রশ্ন করারও সুযোগ ছিল না। এবং আমি যেহেতু মিডিয়াতে ছিলাম, আমি আপনাকে খুব ভালোভাবে বলতে চাই, আপনি জুলাই গণঅভ্যুত্থানে দেখেছেন যে কিভাবে আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো একেবারে ফেল মারছে। ফেল মারা মানে কি? আমাদের গণঅভ্যুত্থান করতে হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে। কোনোভাবেই তো যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, যদিও শাটডাউন দিছে, তারপরেও কিন্তু কোনোভাবেই এই সোশ্যাল মিডিয়াকে তো আর কন্ট্রোল করতে পারেনি। কিন্তু যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো, যেগুলো আপনার আমার কথা বলার কথা বলে গান গায়, তারা কিন্তু আমাদের পক্ষে ছিল না। তারা কিন্তু পুরোপুরি, আমরা দেখেছি গণভবনে গিয়ে তারা কিভাবে খুনের পক্ষে সম্মতি উৎপাদন করছে। ফলে সেই আগে থেকেই আমরা যেরকম হচ্ছে 18 সালের ভোটের পরে কিন্তু আমরা মাহবুব মোর্শেদ, এহসান হাবিব, এহসান মাহমুদ, তারপরে সালাউদ্দিন শুভ্র, আমরা হচ্ছে বঙ্গীয় সাহিত্য সভা থেকে ভোটের অধিকার, লেখকের মত পরিবেশের অধিকার, কথা বলার অধিকার নিয়ে কিন্তু আমরা কথা বলতাম। সেগুলো প্রোগ্রামগুলো আমাদের কন্টিনিউ ছিল। এবং আপনি জেনে থাকবেন সম্ভবত যে আমরা কিন্তু দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অবরুদ্ধ সময়ের কবিতা পাঠ করতাম। সেটা সে 14-15 থেকেই। হ্যাঁ, আমরা বুঝতে পারতাম যে সময়গুলো আমাদের কাছে আমাদের সময় না আসলে। হ্যাঁ, তো এইগুলো ভেবেই, এই আকাঙ্ক্ষা থেকে যে আমরা আমাদের দেশের মানুষের যে কোনো ন্যূনতম অধিকারটুকু আমরা পাচ্ছি না, তো এই অধিকারের জন্য আসলে সবাই তো একসাথে আমরা কথা বলবো না, কিন্তু আমরা যারা অন্তত বুঝি, তাই ফিল করছি। আমি আসলে সেই জায়গা থেকে, আমার এখানে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া ছিল না। আমি ভাবতেছিলাম যে এটা অন্যায় হচ্ছে, এবং আমরা একটা দেশের, যে আমরা যেরকম দেশ চাই, যেরকম সরকার চাই, তা আমাদের নেই। ফলে সেই লড়াইটার জন্যই আমার। আচ্ছা, তো তাহলে আরেকটা যে বিষয়টা বলা যেতে পারে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশের মানুষ এই আন্দোলনের ভিতরে শরিক হয়ে গেল, গত 1 বছরে সরকার সেই আকাঙ্ক্ষাগুলোকে কতটা বাস্তবায়ন করতে পেরেছে, বা এই সরকারের কার্যক্রমের মধ্যে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে? এই সরকার হচ্ছে মূলত আমাদের সবার সরকার। কারণ গণ অভ্যুত্থান আমাদের সবার ছিল। তো গণ অভ্যুত্থান তো আসলে প্রত্যেকটা দেখা যায়, যারা আমরা আজকে হয়তো দোসর বলছি বা শত্রু বলছি, তারা কোনো না কোনো ভাবে
এটার পক্ষেরই চরিত্র হয়ে যায়। গণঅভ্যুত্থান জিনিসটা এরকম। হুম, হুম। ফলে গণঅভ্যুত্থানের এই সরকার আকাঙ্ক্ষা, আমাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তো আসলে মানে কবরস্থ করা হয়েছে 15-20 বছরে বা 50 বছরে যদি বলে, সে বাকশাল থেকে শুরু করে। ফলে আমরা যে এক বছরে এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে এমন ব্যাপার না। কারণ আমি দেখছি যে, বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি ছিল, মানে পুরো একটা মানে ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলছে, এবং এই টাকাগুলো দেশে ইনভেস্ট করেনি, এগুলো বাইরের দেশে পাচার করা হয়েছে। ফলে ইউনূস সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু অর্থনীতি। আমরা সেই অর্থনীতিটা কিন্তু সে মোটামুটি একটা স্থায়িত্বের জায়গায়, স্থিতিশীলের জায়গায় রেখেছে। সাথে সাথে আমরা কিন্তু ভাবছিলাম যে হয়তো নিত্যপণ্যের দাম বা লাগামী হয়ে যাবে, সেটা কন্ট্রোল করা হয়েছে। এবং আরো যা যা ব্যাপার আছে, আমরা হয়তো রাষ্ট্রের আরো অনেক কল কাবজা মেশিনপত্র নিয়ে হয়তো সব ভালোভাবে আমরা ব্যাখ্যা করতে পারি না, কিন্তু আমি ধীরে ধীরে এখন যত দেখি, যে সরকার নিয়ে যত স্টাডি করি বা রাষ্ট্রের ব্যুরোক্রেসি নিয়ে যখন দেখি, এই যে আপনার মনে করেন যে সচিবগুলো বা যারা রাষ্ট্রের পিছনে চালায়, এরা তো সেই আগের সেই ফ্যাসিস্টদেরই মানে তৈরি করা মেশিন। এবং আপনি খুব বিস্মিত হবেন, মানে আমরাও তো কথা বলতে বলতে একসময় মানে ফ্যাসিস্টের মতো আচরণ হয়ে যাচ্ছে, কারণ দীর্ঘদিন আমাদের তাদের ভিতর দিয়েই কিন্তু আমাদের আসতে হয়েছে। এখন দেখা যাচ্ছে একজন যে সচিব, হ্যাঁ, সে তাকে আপনি সৎ করার জন্য যখন বলছেন যে আমরা একটা সংস্কার করব, তারা তখন মিছিল মিটিং শুরু করে দিচ্ছে। আপনি হয়তো ভালোভাবে অবজার্ভ করছেন যে এই যে কি করলো, যেটা হচ্ছে আপনার রাজস্ব ভবন, যেটা এখানে এনবিআর কে যখন সংস্কার করতে গেল, পুরা 3 মাস তারা অচল করে রাখছে, বাধ্য হয়ে একেবারে স্কিম পর্যায়ে। মানে আমরা যেহেতু এই গণ আকাঙ্ক্ষা সরকার তো আর সাথে সাথে তার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না, ফলে কিন্তু কাউকে গিয়েই বলে না যে তুমি চাকরি থেকে চলে যাও, ইয়ে করতে পারে নাই। তারা যথেষ্ট একটা সময় দিছে যে আমরা আমাদের এই দেশটাকে আমাদের মতো করে গড়তে চাই। ফলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলোকে মোটামুটি একদম ধ্বংসই করে দেওয়া হয়েছে, মনে করেন নির্বাচন কমিশন কিচ্ছু নাই, কিংবা আপনি আমাদের অন্য অন্য যে সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠান, পুলিশটা নাই। এবং আপনি সবচেয়ে বড় যে আমরা আইন শৃঙ্খলার যে অবনতিগুলো দেখতেছিলাম, এবং আমরা বারবার বলে যাচ্ছি, গণ অভ্যুত্থানের পরে এটা তো আওয়ামী লীগেরই ভাষ্য ছিল যে 50,000 মানুষ একদিনে মারা যাবে, কিন্তু 5 জনের তো ওদের মরে নাই। মানে গণ অভ্যুত্থানের পরে যে ম্যাসাকারটা হওয়ার কথা ছিল, সেটা তো করে না এখানকার মানুষরা। তার মানে তো আমি বলবো যে না, এখানকার মানুষ তাহলে যথেষ্ট সংযমী, এবং তারা যথেষ্ট মানে তাদের যে মানে অনিরাপদ হবে না, সেটার কিন্তু একটা বড় পরীক্ষা এক সপ্তাহ দিয়ে দিছিল। ফলে আমি মনে করি যে ইউনূস সরকার বা এই যে অন্তর্বর্তী সরকার যে গণ আকাঙ্ক্ষা, এই গণ আকাঙ্ক্ষা আসলে 1 বছরে পূরণ হবার কিছু না, এটা সময় লাগবে। তবে যদি সে সংস্কারগুলো ঠিক মতো করতে পারে, আমার মনে হয় একটা ভালো ফলাফলের দিকে যাব। একই সাথে আমাদের মানে গণঅভ্যুত্থানের পরে তো আসলে আমাদের চাহিদাগুলো বেড়ে যায়। সেই বেড়ে যাওয়াতে হয়তো আমরা অনেক সময়, আমি নিজেও হয়তো বলতেছি যে মনে করেন পরিবেশ উপদেষ্টা যিনি দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু পরিবেশ নিয়ে দীর্ঘদিন যাবত ওনার কার্যক্রম আছে। ফলে আমি প্রথমে চাইছিলাম যে উনি তো মানে ফাটাকেস্টের মতো কাজ করতে পারে, কিরকম উনি তো 1 সপ্তাহে ঢাকার খালগুলো উদ্ধার করে ফেলতে পারে, মানে উনি তো বলবে উদ্ধার হয়ে যাবে, মানে ব্যাপারটা এরকমই চাইছিলাম আমরা। এইরকম হওয়ার জন্য আমাদের হয়তো বিপ্লবী সরকার দরকার ছিল, সেটা হয়নি। ফলে এই সরকারে যারা দায়িত্ব পালন করছেন, তাদের নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আছে, কিন্তু সর্বোপরি আমরা ডক্টর ইউনূসের উপরে ভরসা করতে চাই এবং দেখতে চাই যে আসলে উনি আমাদের আকাঙ্ক্ষাটা পূরণ করেন। আচ্ছা, ভালো, আপনি বলছেন যে জন আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দেশে, বিশেষ করে শহর অঞ্চলে মানুষের জন নিরাপত্তার একটা অভাব তৈরি হয়েছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে চুরি, ছিনতাই, তারপরে হচ্ছে আপনার খুন বা এই ধরনের ঘটনাগুলো আমাদের শহর অঞ্চলে বেশ বেড়ে গেছে বিভিন্ন জায়গায়। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? অনেকে মনে করছে যে সরকার মানে খুবই দুর্বল বা খুব মানে সফট, এবং এইটা নিয়ন্ত্রণ করা এই কারণেই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। দারুণ বলছেন। আসলে মানে আপনার দৃষ্টিতে যে সরকার কেন এই সমস্ত জায়গাগুলোতে ব্যর্থ হচ্ছে? না, ব্যর্থ না, আসলে এটা কি আপনি যেটা বলছেন, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? আপনি বলছেন যে সফট, হ্যাঁ, মানে মানে ধরুন, তাদের বিশেষ যে করে রোল, আমি উল্লেখ করি কিছুদিন যাবৎ মোহাম্মদপুর অঞ্চল নিয়ে সেখানে দেখা যাচ্ছে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ছুরি মেরে কেউ কাকে হত্যা করছে, এবং দিনের বেলায়, এবং খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানে খুব একটা অবনতি দেখা যাচ্ছে। এরকম একটা, ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারছে না, পথচারীরা ঠিক মতো চলতে পারছে না, এবং ঢাকা শহরের আরো বিভিন্ন অঞ্চলে এই ধরনের ঘটনা
দেখা যাচ্ছে। ঢাকার বাইরেও বিভিন্ন জেলা থেকে এ ধরনের খবর পাওয়া যাচ্ছে। তো এই যে এই ঘটনাগুলো সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে আপনার কি মনে হয়? জননিরাপত্তার যে বিষয়টা বলছেন, এখানে সরকার এক হচ্ছে, আমরা এটাও সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ যে সরকার এত সফট কেন হচ্ছে, কেন জোরালো বা কঠিন ভূমিকা রাখতেছে না কেন। সরকার আসলে কাদের দিয়ে ভূমিকা রাখবে যদি প্রশ্ন করি, সেটা হচ্ছে মনে করেন এই এই কাজগুলো তো পুলিশ করতো। হুম, আইন শৃঙ্খলা বাহিনী বলতে তো আমরা আসলে পুলিশকেই চিনি। হুম, মানে পুলিশ হয়তো খারাপ ছিল, কিন্তু মানে খারাপ থাকলেও মোটামুটি যদি 10% দায়িত্ব পালন করতো, হুম, সেখানে কিন্তু এখন পুলিশ আসলে, আমরা গণঅভ্যুত্থানের সময় যে পুলিশকে আমরা গুলি করতে দেখছি হুম, এবং যে পুলিশ আমাদেরকে গুলি করে আমার ভাইদেরকে হত্যা করছে, হুম, তারা কিন্তু নৈতিকভাবে একটা পরাজয় তাদের হয়েছে। আবার পরে আপনি যে 15 বছরের যে পুলিশকে তৈরি করা হয়েছে, তারা কিন্তু এখন আপনি অন্যায় করলেও আপনার সামনে গিয়ে বলতে পারতেছে না যে আপনি এটা অন্যায় করছেন, এটা করতে পারেন না, বা সে সেই ভূমিকা পালন করতেছে না। কেন করতেছে না? কারণ ও নিজেই অপরাধ বোধে ভুগতেছে। তো এটা হচ্ছে সাইকোলজি, হয়তো সমাজ বিজ্ঞান ভালো বলতে পারবে। কিন্তু আমার মনে হয়েছে যে সরকার যে পুলিশ বাহিনী নাই দীর্ঘদিন যাবত, সেই পুলিশ বাহিনী আমরা চাইছিলাম যে দ্রুত যেন নতুন পুলিশ নিয়োগ করা হয়, কিন্তু সেটাও আমরা ওইভাবে কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। হুম, বিশেষ করে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, ওনার কাছে আমরা আমরা যখন দেখছি যে কোথায় ওই যে ব্যবসায়ী সোহাগকে যে পাথর মেরে যে হুম, হত্যা করা হলো, হুম, একটা ঘটনার পরে কিন্তু আরেকটা ঘটনা ঘটেই যাচ্ছিল, ইস্যুগুলো তৈরি হচ্ছিল। এবং এখানে কি জন্য ব্যর্থ, এটা নিয়ে আমারও প্রশ্ন। যে সরকারের যারা আহ, মানে জননিরাপত্তা যাদের দায়িত্ব, তারা আসলে মনে করেন, আমরা দেখছি যে পুলিশের প্রধানকে বদলি করা হয়েছে, কিংবা পুলিশে যারা অপরাধী ছিল গ্রামের পুলিশকে শহরে আনা হয়েছে, শহরের পুলিশকে গ্রামে পাঠানো হয়েছে। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু দেখছি, মনে করেন এখানে অনেক পুলিশ কিন্তু হত্যা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে। তো তার তার পুলিশ হত্যা হওয়া মানে কি, তার ভাই হত্যা হয়েছে। তো তার কিন্তু আমাদের প্রতি একটা ক্ষোভ আছে এখনো। আমরা আমরা কিন্তু সেই সংশোধনী পর্যায়ে কিন্তু যেতে পারি নাই, যে কোনো পুলিশের প্রতি আমার আর ক্ষোভ নেই, কিংবা পুলিশ আমার প্রতি কোনো ক্ষোভ নেই শিক্ষার্থীর প্রতি, এটা কিন্তু এখনো হয় নাই। তো এইটা আমি চাই, মানে আমি আমি অবশ্যই সরকারের প্রতি কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাদের প্রতি, মানে সেই জননিরাপত্তা যারা বাস্তবায়ন করবে তাদের প্রতি এই মেসেজটা আমিও দিতে চাই। কেন নতুন পুলিশ নিয়োগ করা হচ্ছে না, এবং যারা এখনো দায়িত্ব পালন করছে স্টিল নাও, তারা যে সময় আমাদের ভাইদের বিরুদ্ধে গুলি চালাইছিল, আজকে আবার তারা ডিউটি পালন করতেছে। ফলে তাদের কিন্তু সাইকোলজি এর একটা মানে স্কুলিং করা দরকার, সেটা দরকার আমার মনে হয় সেটার কারণে। এবং একই সাথে আর যে বড় কারণটা পিছনের জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার, আমি মনে করি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মনে করেন যে বিএনপি কিংবা জামাত ইসলাম এখন সবচেয়ে বড় দল তো। ফলে আমরা দেখছি যে বিএনপির বিরুদ্ধে এক অভিযোগ আসছে, এবং তারা কিন্তু দলীয়ভাবে তাদের সেই দল থেকে তাদেরকে বহিষ্কার করছে। এরকম কিছু প্রক্রিয়া আছে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই সরকার তো মানে শুধু এই এই যে এখন যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের তো এই মানে পুরা দায়িত্ব না। এই দায়িত্বের ভিতরে আপনি আমিও, আচ্ছা, মানে আপনি আমিও এই আমাদের এইটার একটা অংশ আমরা। ফলে আমাদেরও যার যার জায়গায় কিন্তু সেই ভূমিকাটা পালন করার কথা ছিল, আমরা সেটা কিন্তু করি নাই। আমরা তো সবাই বলছি জননিরাপত্তা ঠিক থাকতেছে না, কিন্তু আমরা যে অবস্থানে আমরা পুলিশের ভূমিকা পালন করছি 3-4 দিন 5 দিন তো কিছুই ছিল না, হুম, কিন্তু কই একটা একটা বড় আকারে তো কোথাও তেমন হয়নি। হুম, তারপরে কেন হইলো যখন সরকার গঠনের পরে? তার মানে রাজনৈতিক দলগুলো তাদের যে ভূমিকাটা পালন করার দরকার ছিল তারা সেটা করেনি, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন ভালো কথা। তো এই প্রসঙ্গ নিয়ে একটা কথা বলতে চাই, মানে বিএনপি জামাতের প্রসঙ্গ যেহেতু উঠলো, বিএনপি এবং জামাতকে দীর্ঘকালীন জোট অবস্থায় দেখা গেছে। হ্যাঁ, বিগত ফ্যাসিস্টের হাসিনা সরকারের মানে নির্মম পৈশাচিকতার মধ্যে দিয়েও এই জোটে ভাঙন হয়। কিন্তু এখন মানে তাদের রাজনীতি করার জন্য খুব সুসময় আসার পরে দেখা যাচ্ছে যে এই দুই দল একে অপরের প্রতি বিষোদ্গার করছে। এবং বিএনপি কিছুটা বলা যায় যে পতিত আওয়ামী লীগের মতোই, যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে তারা কুখ্যাত করে বিভিন্ন জনকে ট্যাগিং করতো, বিএনপির মধ্যে আমি এই জিনিসটা দেখেছি যে ওই হাসিনার ফেলে যাওয়া ন্যারেটিভ দিয়ে অন্য দলকে সে মূল্যায়ন করার চেষ্টা করছে। এইটা কিভাবে ভাবছেন? মানে এই যে জোটটা ভেঙে গেছে বা তাদের একটা সুসম্পর্ক ছিল, এখন থাকছে না, মানে কেন এরকম? আমাদের আমাদের রাজপথে নামার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা বড় আকাঙ্ক্ষা কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা। মানে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন হবে, মানে যখন দুদু সাহেব কি বলে যে প্রস্রাব করলে ভেসে যাবে, আমরা কিন্তু এই শব্দ শুনতে চাইনি আর অভ্যুত্থানের পরে। কারণ রাজনৈতিক, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার ব্যর্থ হচ্ছিল বিধায় এত একটা বড় সময় কিন্তু আমরা এই
ফ্যাসিস্টের কবলে ছিলাম, এটা কিন্তু একটা রাজনৈতিক সংকট। হুম। তার মানে হচ্ছে বিএনপি ব্যর্থ হচ্ছিল বারবার। এই যে বিএনপি ব্যর্থ হচ্ছিল, সেই ব্যর্থ বিএনপি এখন যখন তাদের সুসময় আসলো এবং তারা তাদের যে সাংস্কৃতিক যে মানে রাজনৈতিক সাংস্কৃতিক যে আপনি যে বয়ানের কথা বললেন, আমরা চাইছিলাম যে এই ন্যারেটিভ গুলো তারা বরঞ্চ আরো পজিটিভলি ব্যবহার করবে, কিন্তু এটা আমরা হতাশ হয়েছি। কিরকম হতাশ হয়েছি দেখেন, আমরা বিএনপির কাছে কি দাবি আমরা আসলে চাই, মানে অভ্যুত্থানের পরে এটা তো দেখা গেছে, এবং আপনি যদি আরো একটু পিছনে ফিরে দেখেন, বাংলাদেশের সবগুলো অভ্যুত্থান হচ্ছে বিএনপির পকেটে গেছে। প্রতিটা অভ্যুত্থানই, প্রথম অভ্যুত্থান হচ্ছে জিয়াউর রহমান পাইছে, মানে ওটা তো একটা অভ্যুত্থান, বাকশালের পতন হচ্ছে, এর পরবর্তীতে স্বৈরাচার এরশাদের পতন হচ্ছে, এই 24-এ এসে হাসিনার ফ্যাসিস্ট হাসিনার খুনি হাসিনার পতন হচ্ছে। এই অভ্যুত্থানগুলোর পরবর্তীতে সবগুলো কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে, এবং অবধারিতভাবে সামনে তো আবার ক্ষমতায় আসবে বিএনপি। হয়তো ফলে আশা করা যায়। ফলে আমরা তো তাদের কাছ থেকে এরকম আশা করি যে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আপনি যে চাঁদাবাজির ঘটনা বললেন, তার সবচেয়ে বেশি অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং গ্রামগঞ্জে আমরা যারা সাংবাদিক আমরা কথা বলি যখন প্রতিনিধিদের সাথে, মানে তারাও নাকাল, মানে সাংবাদিকরাও এই অভ্যুত্থানের পরেও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে না। যেরকম আমি ময়মনসিংহে একটা জায়গা বলি, ওখানের একটা সরকারি বড় প্রকল্প, মানে সাংবাদিকরা অলরেডি বিক্রি হয়ে গেছে, তাদেরকে প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রচুর পরিমাণ টাকা দিয়ে সেই সম্পর্কে তারা আর কোনো কেউ রিপোর্ট করতেছে না। মানে এরকম অবস্থা। আমরা বিএনপিতে একটু ফিরে যাই, আমরা বিএনপির কাছে চাইছিলাম যে আমরা যে রাজনৈতিক সংকটটা, মনে করেন আওয়ামী লীগের তো বড় একটা ভোট ব্যাংক ছিল, এবং তারা তো সবাই পালাই যায় নাই, নেতারা পালিয়ে গেছে। পরে তাদের যে মানুষগুলো এখানে আছে, এরা তো কোনো না কোনো একটা পক্ষে এক সময় যাবে, হয়তো এবার ভোটে তারা 10% 20% ভোট দিবে কাউকে না কাউকে, তারপরে হয়তো আস্তে আস্তে তো মানে আওয়ামী লীগ যতদিন থাকবে না, বা আওয়ামী লীগ যদি না ফেরে, তাহলে কি তারা কেউ আর কোনো বিভিন্ন পক্ষের ভোটে চলে যাবে না? স্বাভাবিক, নিশ্চয়ই। কিন্তু আমার মনে হয়েছে বিএনপি এই পলিটিক্সটা করতে গিয়ে তাদের মানে তাদের যে ইমেজ, পলিটিক্যাল যে দলগত যে ইমেজ, বিশেষ করে খালেদা জিয়ার যে ইমেজ, সেই সেই সংকটেও তারা পড়তে যাচ্ছে। একই সাথে আমি যেটা বলতে চাই, এই যে নতুন একটা রাজনৈতিক দল হলো এনসিসি, তারা বলা যায় তাদের ছেলের মতো, শিশু। আচ্ছা যাই হোক, যদি প্রতিপক্ষ হয় তাকে শিশু হিসাবে বা ছেলে হিসাবে দেখা দরকার নেই, প্রতিপক্ষ হিসাবেই দেখুক, কিন্তু তাদের যে বয়ান, যেরকম তারা আমরা দেখছি যে যুব দলের একজন নেতা, সে হচ্ছে, তার নাম হচ্ছে, আমি নামটা ভুলে গেলাম, নয়ন, সে কিন্তু এই 2 দিন আগেও, সে আমরা যখন অভ্যুত্থানের সময় আমরা কি স্লোগান দিলাম যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, মানে এটা তো একটা ন্যারেটিভকে ভেঙে দেওয়া ছিল, হ্যাঁ, স্যাটায়ার করা ছিল। তো এখন এসে কি করতেছে যে সে এখন বলতেছে যে 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। এই বক্তব্য এখন আর আমরা চাইছিলাম না, কারণ আওয়ামী লীগ কিন্তু বিভাজনের এই রাজনীতি দিয়েই সুবিধাটা সবসময় হাসিল করছে। যে আপনি একটা সরকার বিরোধী কথা বলছেন, হোদা তো জামাত করে, ও পলের কথা বলছে, ও তো শিবির করে, এই ট্যাগিং এর ভিতর দিয়ে কিন্তু আমরা 15 বছর আসছি, এবং আমি জানি, আমি আপনার কথা বলছি, আপনার কথা বলবো, ও তো জঙ্গি, মানে এরকম আমাকে বলা হয়েছে। ফলে আমাদের ওই সময়টা তো আসলে খুব কঠিন সময় ছিল, যে সময়টা আমি মানে কবিতা লিখতে গিয়েও আমাকে বলা হচ্ছে তো তালেবান কবি, তো জঙ্গি কবি, জামাত শিবির করে, মানে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা, শুধুমাত্র আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের ট্যাগিং গুলো দেওয়া ছিল। সেই ট্যাগিং গুলো আবার বিএনপি দিচ্ছে, এটা আমরা চাইছিলাম না, এটা আমরা অবশ্যই চাই না। এবং আমি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা সেটা বলতে চাই না, আসলে রাজনীতি তো মানে শেষ বলে কিছু নাই, কিন্তু বিএনপি যদি তাদের দলের সংস্কারটা না করতে পারে, তাহলে আমি মনে করি, যদি মনে করেন বিএনপি ক্ষমতায় গেল ভোট হয়ে, এই বিএনপি যে 5 বছর থাকতে পারবে কিনা, তারা যে আচরণ এখনই করতেছে, ক্ষমতায় যাওয়ার পরে সে মানুষের সাথে কেমন আচরণ করবে আমি জানি না, যদি করে তাহলে আমার মনে হয় যে আমাদের কিন্তু আরো একটা অবস্থান হবে। আমি শিক্ষার্থী কিংবা নতুন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এটা বুঝতে পারছি, এবং সাধারণ মানুষের সাথে আপনি কথা বলতে বুঝতে পারবেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ হয়নি। তার মানে এই আকাঙ্ক্ষা ছিল আসলে রাজনৈতিক আকাঙ্ক্ষা মূলত, যে কোনো একটা দল যখন ক্ষমতায় যাবে তখন আমাদের কথা ভাববে। আসলে মানে আমি তো আপনাকে দায়িত্ব দিব যে আপনি দেশটাকে চালান, তো আপনি যখন আমার নিরাপত্তা দিতে পারবেন না, তখন আমি তো আবার আপনার বিরুদ্ধে দাঁড়াবো। এবং আমার মনে হয় যে আগামী হয়তো খুব খুব অল্প সময়ের ভিতরে আমাদের আরো একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে যেতে হবে, আর যদি রাজনৈতিক সংস্কারগুলো না হয়, দলের সংস্কার না হয়,
জামাতের বিরুদ্ধে কিন্তু ওরকম র্যান্ডম চাঁদাবাজির অভিযোগ নাই। কিন্তু দেখেন আপনি যখন কথা বলবেন জামাতকে আমরা অন্যভাবে একটু দেখতেছি হয়তো। আচ্ছা, একটা আরেকটা বলেন। কথা বলি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে চরমোনাইয়ের যে দল, হুম। তাদেরকে আমরা ঢাকায় একটা মহাসমাবেশ করতে দেখেছি। সেখানে বিভিন্ন ইসলাম ধর্মীয় দল থেকে শুরু করে অন্যান্য ধর্মের নেতাদেরকেও সেখানে ইনভাইট করা হয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলকেও ইনভাইট করা হয়েছিল, কিন্তু বিএনপিকে ইনভাইট করা হয়নি। আবার গত কয়েকদিন আগে দেখলাম যে জামাত একটা মহাসমাবেশ করেছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে ইনভাইট করেছে। সেগুলো ধর্মীয় দল হতে পারে, তারপরে অমুসলিম বিভিন্ন নেতাদেরকে ইনভাইট করা হয়েছে, সেখানে তারা বক্তব্য রেখেছে, কিন্তু বিএনপিকে সেখানে ইনভাইট করা হয়নি। তার মানে কি যে বিএনপি এই মুহূর্তে রাজনীতিতে একটা পক্ষ, আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা একটা পক্ষ, এই ধরনের কোনো কিছু কি হচ্ছে? হ্যাঁ, তাই বলতে পারেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএনপি তো ভোট হলে, ভালোভাবে যদি ভোট অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি তো সরকার গঠন করবে। এটা স্বাভাবিকভাবে একটা, মানে আমরা যারা বিভিন্ন মাঠ পর্যায়ের জরিপে দেখছি, সেখানেও মোটামুটি বিএনপি ক্ষমতায় গেলে তারা সরকার গঠন করবে। কিন্তু যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মনে করেন জামাত ইসলাম অভ্যুত্থানের পরে কিন্তু ডানপন্থী বলেন কিংবা ইসলামপন্থী দলগুলোর একটা বড় ধরনের ফিডব্যাক তারা ফিরে দাঁড়াইছে বলা যায়। কারণ দীর্ঘদিন যাবৎ মূলত হাসিনা তো এদেরকেই, এরকম জঙ্গি একটা কার্ড ছিল তার। এখন শোনা যায় যে গুলশানের যে ব্যাপারটা, সেটাও একটা নাটকের মতো ছিল। ফলে সে ইসলামপন্থী বিভিন্ন, দেখেন যে অরাজনৈতিক, বিশেষ করে হেফাজত বা ওই মানে হুজুরদের আরো অনেক সংগঠন আছে, এগুলো কিন্তু পলিটিক্যাল দল না, কিন্তু তাদেরকেও জঙ্গি নাটকে এবং জঙ্গি সাজিয়ে তাদেরকে 5 বছর 10 বছর করে কারাগারে রাখা হয়েছে এবং নির্মম নির্যাতন করা হয়েছে। ফলে এখন জামাত ইসলাম আসার পর দেখলো বিএনপি যেহেতু তাদের এখন আর জোটে নিবে না, এবং বিএনপির নিজেদেরও মনে হয়, আমার মনে হয়, যেহেতু আপনি 15 বছর আগের ভোটার ক্যালকুলেশন করলে এখন তো মিলবে না। ফলে এখনকার যে ভোটার, জামাতের ভোটার তো অবশ্যই বাড়ছে। অভ্যুত্থানের পরে ইসলামপন্থীদের একটা ভালো ধরনের প্রভাব তৈরি হয়েছে। ফলে তারা মনে করতেছে যে আমরা যদি শুধু ইসলামী দলগুলোর সাথে একটা জোট করতে পারি, তাহলে হয়তো আমরা নিজেরা সরকার গঠন করতে পারি। তারা এই সক্ষমতার প্রমাণ দেওয়ার জন্য আমার মনে হয় তারা এই, যেমন আপনি যেটা বললেন যে ওটা কি চরমোনাই ছিল, হ্যাঁ, চরমোনাই এবং জামাত ইসলাম তারা কয়েক দফা কিন্তু বসছে, এবং আমরা মোটামুটি এখন পর্যন্ত যে তথ্য তাতে হচ্ছে জানা গেছে যে ইসলামপন্থী দলগুলো মোটামুটি একসাথে তারা আবার একটা ধরনের প্রসেসিং এর ভিতরে আছে। তারা একটা জোট তৈরি করবে। হ্যাঁ, জোট অবশ্যই হবে, এবং জোট আমরা শুধু 2টা না 3টা জোটের কথা মনে করা হচ্ছে, আরো একটা জোট হয়তো হতে পারে এরকম। ফলে যেরকম হচ্ছে আপনার আরো, আমি যেহেতু আপনি বললেন ইসলামপন্থী দল, যেরকম জামাতের একটা সংস্কার পার্টি তৈরি হয়, এবি পার্টি, তারপরে মনে করেন জুনায়েদ সাকির একটা পার্টি আছে, তারপরে মনে করেন ওদিকে নাগরিক ঐক্য আছে মাহমুদুর রহমান মান্না, তারপর নুরুল হক নুরুল গণ অধিকার, যেটা আমরা কিন্তু 18 সালের যে আন্দোলন ছিল আমাদের, ওই আন্দোলন থেকে নুরুল যে দলটা হয়, আমরা কিন্তু ওই দলটার উপরে একটা সময় ভরসা করতাম। কিন্তু দেখলাম যে তাদের নেতাদের আসলে কমিটমেন্ট আমাদের জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না, বিদায় মানুষ হয়তো ওইভাবে গ্রহণ করতে পারেনি। কিন্তু আমার মনে হয় যদি এখানে এনসিপি ফলস করে, মানে যদি ভালো রাজনৈতিক পার্টি না হয়ে উঠতে পারে, তাহলে 10 বছর পরে আমাদের আরো একটা বড় সংকট তৈরি হবে, পলিটিক্যাল সংকট, রাজনৈতিক সংকট। কেন? তখন দেখা যাবে বিএনপি জামাত ছাড়া কেউ নাই। এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যদি আবার সে আগের, যেহেতু এখন তাদের বক্তব্যই ওরকম, তারা যখন পাওয়ারে যাবে তখন কি করবে আমরা জানি না। যদি করে তখন আমাদের আমাদের আর নতুন কোনো পার্টি নাই, মানে তখন আবার দমন পীড়ন যদি তারা চালায়, তখন আপনি একটা বড় রাজনৈতিক দল তৈরি না হলে আবার সেই সংকটটা তৈরি হবে বলে এটা আমার মনে হয়। আচ্ছা, এনসিপি যে মানে সম্প্রতি সারা বাংলাদেশে যে পদযাত্রা করছে, জুলাই পদযাত্রা করছে, বা তারা তাদের সেটা বলা যায় যে তাদের রাজনীতিকে গণমানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ারও একটা উদ্দেশ্য থাকতে পারে এর মধ্যে দিয়ে। এই টোটাল কর্মকাণ্ডটার মানে মূল্যায়নটা আপনার কাছে কিরকম, কিভাবে হচ্ছে, কিভাবে দেখছেন? আমি তো জুলাই গণ অভ্যুত্থানের পর আমি নিজেও মনে করতাম যে আমাদের একটা রাজনৈতিক দল দরকার। কারণ আমরা বিএনপি এবং জামাতের প্রতি আমাদের বিশ্বস্ততা, মানে আমাদের যে নির্ভরতা, মানে আমি নাগরিক হিসাবে আমি যে এই দলটার প্রতি আমার আস্থা আছে, এই আস্থার সংকট আমরা আজ 15 বছর দেখে আসছি। ফলে আমরা চাইছিলাম গণ অভ্যুত্থানের পর একটা নতুন রাজনৈতিক দল হোক। এটা আমাদের, এটাও একটা চাওয়া। হয়তো সাধারণ মানুষ চাইছে কিনা জানি না, কিন্তু আমরা যারা মোটামুটি একটু বুঝতে পারি, তারা আমরা ভাবছিলাম যে নতুন একটা রাজনৈতিক দল আসুক।
এবং এই 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 কামনা থেকে আমরা দেখলাম যে এনসিপি নামে একটা নতুন দল আসছে। তো আমরা তাকে ওয়েলকাম জানাইছি এবং আমরা এনসিপি কে স্বাগত জানাই এবং এনসিপির প্রতি আমাদের মনে করেন যে একটা সফট কর্নার আছে। কি কারণে আছে? যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম, এই রাজপথ থেকে উঠে আসা একটা দল। তারা আমাদের কতটা ওন করবে, যেরকম আমি দেখছি তাদের কালচারাল উইং কিংবা তাদের মিডিয়া উইং গুলোর সাথে এখনো আমরা ওইভাবে ভালো পরিচিত হতে পারিনি। যদিও আমরা দূর থেকে তাদেরকে ওন করতেছি এবং আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি, হয়তো মনে মনে হয়তো বা কোনো কার্য করাবে, এবং আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার সাথে যদি তাদের বক্তব্য মেলে তাহলে তো মূলত আমাদের এক ধরনের সাপোর্ট চলে যায়। তারা আমরা ভাবছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের রাজপথ থেকে যে রাজনৈতিক দলটা গড়ে উঠবে, তো একটা সময় লাগে আসলে, পলিটিক্যাল দল তো 1-2 দিনে ওঠে হয় না। তো তারা এই 1 বছর পরে যে জুলাই পদযাত্রা শুরু করছে, এটা একটা পজিটিভ দিক। এবং আমরা দেখেছি যখন তারা গ্রামে গ্রামে যাচ্ছে এবং সেখানকার নারীরা বা শহীদ পরিবারগুলো কিংবা খুব সাধারণ খেটে খাওয়া মানুষরা কিন্তু তাদের সাথে যোগ দিচ্ছে, তাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে। এই গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের সাংবাদিক চোখ দিয়েও বলেন কিংবা আমরা কবি লেখক শিল্পী দিয়ে আমরা দেখছি যে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। এই গ্রহণযোগ্যতার ফলে কিন্তু বিএনপি কিংবা জামাতের কাছে তারাও একটা প্রতিপক্ষ তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবং এটা বিএনপি মনে করতেছে যে, আপনি দেখছেন যে বিএনপির বড় বড় মানে নেতারা যেরকম গয়েশ্বর পর্যন্ত কথা বলে যে আওয়ামী লীগের ওরা নিষিদ্ধ করছে, কালকে বিএনপি নিষিদ্ধ করবে না, এমন কোনো কথা আছে? এই কথার কোনো অর্থ নেই আসলে, কেন বলছে আমি জানি না, কিন্তু বলে ফেলছে। কিংবা মির্জা আব্বাস রাকুব বলতেছে যে ওই ছেলের বয়স তো সেদিন, সে কিসে পলিটিক্স বলছে, এই টাইপের এই সমস্ত বক্তব্য আমরা বিএনপির কাছ থেকে চাই না। ফলে আমরা চাই যে প্রতিপক্ষ হোক কিন্তু সহ অবস্থানের জন্য রাজনীতি হয়। মানে আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আমি জামাত করব, কিন্তু আপনার সাথে যেন আমার সহ অবস্থানের সম্পর্কটা থাকে। আপনি যেন আমাকে শত্রু এবং হত্যার যোগ্য না করে তোলেন, যেটা হাসিনা করতে পারছিল। তো সেই বিভাজনের রাজনীতি, প্রতিপক্ষ ভাবার রাজনীতি যদি বিএনপি করে, না করা থেকে আমরা এনসিপি কেও আহ্বান জানাই। যেরকম আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি গত পরশুদিন বোধহয় সালাউদ্দিনকে নিয়ে একটা বক্তব্য দিচ্ছে তার জন্মস্থানে গিয়ে, সেখানে তারা মানে হামলার শিকার হয়েছে। আমি এনসিপির যারা নতুন রাজনীতিবিদ আসছে, আমি তাদেরকেও বলতে চাই, আপনারাও উস্কানিমূলক কথাবার্তা বলার দরকার নেই। আপনারাও নতুন রাজনীতি বন্দোবস্তের কথা বলছেন, সেই নতুন বন্দোবস্ত আসলে কি সেটা আমাদের সামনে উপস্থাপন করেন। আমাদের ভালো লাগলো, অবশ্যই আমরা আপনাদেরকে সাপোর্ট করব। এবং আমরা এই মেসেজটা দিতে চাই আপনার ভিডিওর মাধ্যমে এনসিপি কে, যে এনসিপি যদি ব্যর্থ হয়, তারা যদি একটা ভালো রাজনৈতিক দল না হয়ে উঠতে পারে, আমি মনে করি গণ অভ্যুত্থানের পরে আমরা যে মানে 15 বছর আমরা যে রাজনৈতিক সংকটে ছিলাম, যে বিএনপি ছাড়া আমাদের কেউ নাই, আমরা কিন্তু এখন বলছি যে তারেক ছাড়া আমাদের নেতা নাই। হয় কেন? এটা কেন হবে? মানে আমরা এতদিন হাসিনা এটা আমাদের তৈরি করে ফেলছিল যে হাসিনা ছাড়া দেশকে চালাবে। এখন যদি আমরা বলি যে তারেক ছাড়া আর কেউ নাই, তাহলে তো সংকটটা সামনে আরো তৈরি হবে। আমরা এটার জন্য বলতে পারি যে না, নাহিদ দল চালাইতে পারবে, তরিকুল হুদা দল মানে রাষ্ট্র চালাইতে পারবে। আমরা এরকম চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতর এরকম পার্সন তৈরি হোক, আমরা যেন আস্থা রাখতে পারি যে না, তারা আমাদের দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবে। এটা আমি প্রত্যেকটা দলের প্রতি, আমি জামাতের যারা রাজনৈতিক দল আছে তাদের হয়তো গতকালকে কথা বলছে, আপনি দেখছেন কিনা, যে ফরাদ মজার বলছে যে জামাত ইসলামের নামটা কেন পরিবর্তন করতেছে না। তো তারাও যদি সেই 71-এর ভূমিকা নিয়ে অনেক সময় কথা হচ্ছে, তারা যদি আবার নতুন করে চায়, তাদের আমির একবার ক্ষমা চাইছে, কিন্তু জাতীয়ভাবে যে ক্ষমাটা চাওয়া আসলে সেটা যদি চায়, আমার মনে হয় সেটাও ভালো হইতো, কারণ তাদের একটা বড় ভোট ব্যাংক আছে। এবং আপনি যদি বলেন যে পিআর পদ্ধতি নিয়ে কিন্তু একটা দর কষাকষি চলতেছে ঐকমত্য কমিশনের সঙ্গে, তো পিআর পদ্ধতির পক্ষে আমি আসলে, মানে কেন আমি পক্ষে, আমার মনে হয়েছে যে মনে করেন অনেকে বলছে যে পিআর পদ্ধতি হইলে হয়তো বা আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে তারা কোনো না কোনো একটা পক্ষ থেকে হয়তো পুনর্বাসিত হবে। কিন্তু আমার মনে হয় কি, মানে মনে করেন যে পাহাড়ের যে লোকগুলো আছে 10টা, তাদের কিন্তু কি হয়, তাদের মনে করেন কেউ 1 লাখ ভোট পেয়ে এমপি হয়ে যায়, আর কেউ 3 লাখ বা 2,90,000 পেয়ে এমপি হইতে পারে না। তো যে ফেল করে সে মনে করেন অল্প ভোটের ব্যবধানে ফেল করে, যে পাশ করলো 1 লাখ পাইলো, আর যে ফেল করছে 90,000, তাহলে 90,000 লোকের কিন্তু প্রতিনিধি থাকতেছে না। বুঝাইতে পারছি কিনা আমি আপনাকে, যে 1 লাখ পাইছে যে পাশ করলো এমপি, আর যে ফেল করলো সে 90,000 পাইলো, তাহলে 90,000 যে পাইলো তার কিন্তু পক্ষের কেউ আর সংসদে যাচ্ছে না, 1 লাখের পক্ষের যাচ্ছে। তাহলে এই 90,000 লোকের কি বিরোধী মানে ভোটের হেরে গেলেও কি তাদের অধিকার কি এই সরকার পূরণ করবে না?
মানে তার পক্ষ হয়ে কি কথা বলতে হবে না কাউকে? আগের দিনে তো সেটাই হয়েছে, মানে আগের দিনে কোনো আসন থেকে যখন কোনো একজন ব্যক্তি নির্বাচিত হচ্ছে, মানে যারাই হেরে যাক না কেন, যে ওখান থেকে একটা আসন থেকে নির্বাচিত হচ্ছে, ওই অঞ্চলের সমস্ত নাগরিকের সে প্রতিনিধি। আমরা তো এটাই জেনে আসছি। আমরা এটা কিন্তু জানি, কিন্তু প্রকৃতপক্ষে কাজটা হয় না। যেরকম আমরা সেবা পাইনি, যেরকম মনে করেন যে আমার এলাকাতে যে বিএনপি করছে, জামাত করছে, সে তো 10 বছর বাড়িতে থাকতে পারে নাই। মানে আপনি অধিকার, ন্যূনতম অধিকার কি বলবেন? মানে ওই এমপি তো দল, মানে আমাদের দলীয়, আমি জানি না, আমাদের দলীয় সংস্কার এই জন্য জরুরি যে যখন কেউ এমপি হবে সেজন্য বলতে পারে যে ওখানকার জামাতের ভোটগুলো যেন ও তাদেরও এমপি। মানে এটা কিন্তু আমাদের কালচারে এখন ওইভাবে আসে নাই। আচ্ছা, আমরা চাই অভ্যুত্থানের পরে এই কালচারটা হোক। আচ্ছা, পিআর পদ্ধতি নিয়ে আমরা অন্য আরেকদিন আলোচনা করব। শেষ একটা প্রশ্নের দিকে চলে যাব। এই আলোচনা দীর্ঘ হচ্ছে, আমরা শেষ একটা ইয়ের দিকে চলে যাব। যে অনেকেই বলে থাকে হচ্ছে মিডিয়া আওয়ামী লীগ নিয়ন্ত্রিত, বা মিডিয়া হচ্ছে যে আওয়ামী লীগের একটা সফট পাওয়ার, এরকম বলা হয়। আপনি একজন মিডিয়া কর্মী এবং একজন কবি, সাংবাদিক হিসেবে আপনি এই কথাগুলোকে কিভাবে আপনি দেখেন? না, মিডিয়া হাউস গুলো অনেক জটিল আমার কাছে এখনো। কিরকম জটিল দেখেন, মনে করেন কালের কণ্ঠ বা আপনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, যেটা মানে বসুন্ধরা গ্রুপের যে মিডিয়া গুলো, এখানে এরা একটা মিডিয়া মাফিয়া হয়ে বড় একটা ভূমিকা রাখছে, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এবং সর্বশেষ অভ্যুত্থানের 15 এবং 14 দিন আগেও কিন্তু এই ব্যবসায়ী গ্রুপরা সরকারের সাথে বসে। কার সাথে? মানে তখন মানে খুনি হাসিনার সাথেই বসে তার পক্ষে সম্মতি উৎপাদনের পক্ষে কিন্তু বক্তব্য দিয়েছে। আমরা ভাবছিলাম যে এই মিডিয়ার একটা বড় সংস্কার হবে। সরকার মিডিয়া সংস্কারের একটা কমিশন করছে, আমি সর্বশেষ তার পদ্ধতি জানি না, এবং তার সাথে আসলে আলটিমেটলি তেমন ভালো কাজ হবে না। ভালো কাজ যে হবে না কিভাবে বলি, মনে করেন আমি দৈনিক ইত্তেফাক কাজ করছি, তো ইত্তেফাকের যে মিডিয়া পলিসি বলে কিছু নাই। মনে করেন ওখানে ইত্তেফাকের যিনি চালায়, আমাদের অনলাইন ডিজিটাল যিনি চালাইতেন, উনি হচ্ছে তারিন হোসেন, উনি হচ্ছে নিক্সন চৌধুরী ওয়াইফ। উনি যা বলতো সেভাবে চলতো, মানে কোনো সম্পাদকীয় কোনো পলিসি নাই। কিংবা কাগজটা যে, এটা হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু যিনি ওয়াইফ, তাসমিমা হোসেন চালাইতেন, উনি ওই কোনো পলিসি নাই। মানে হচ্ছে আওয়ামী লীগের স্বার্থ সিদ্ধি করতে হবে, আওয়ামী লীগের পক্ষে যা দরকার তাই করে গেছে, এরকম। ঠিক অভ্যুত্থানের পরে আমরা কিন্তু চাইছিলাম যে একটা বড় সংস্কার হবে, এরকম সময় টিভি কিংবা ইত্তেফাক কিংবা কালের কণ্ঠ যেভাবে ভূমিকা রাখছে বাংলাদেশ প্রতিদিন, আমরা চাইছিলাম তারা যেন নিরপেক্ষ ভূমিকাটা, মানে যেন মানে সংবাদ মাধ্যম যেন গণমাধ্যম হয়ে ওঠে। হয়নি। কেন হয়নি আমি শুধু একটা প্রমাণ দিই। আমি আসলে এখনো গণমাধ্যম কথা বলতে আমি ভয় পাই না, এই কারণে যে আমরা দেখছি যে চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আপনি আগে ছিল নঈম নিজাম বাংলাদেশ প্রতিদিনের, এখন যিনি গেছেন তিনিও এখন হচ্ছে বিএনপি নঈম নিজাম হয়ে যাচ্ছে। কিংবা কালের কণ্ঠের যিনি মনে করেন একজন কবি গেছে, হাসান হাফিজ সম্পাদক হয়ে গেছেন, তিনি গিয়ে এখন কি করছেন, তিনি মানে এমন মাত্রায় সংবাদ পরিবেশন করতেছে উনি যেন বিএনপি সাংবাদিক। মানে ব্যাপারটা তো এরকম না ভাই, মানে গণমাধ্যম তো কোনো একটা রাজনৈতিক দলের মুখপাত্র হয় না। গণমাধ্যম তো হয় হচ্ছে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে, যে এটা বিএনপি করছে, এটা জামাতে করছে, এটা এনসিপি করছে, পারফেক্টলি সেটা করবে। একই সাথে আর একটা যে বড় জিনিসটা আমি বলতে পারি নাই, এবং আমাদের আলাপগুলো একটু বোধহয় বেশি মানে ভারী হয়ে গেছে, আমি ভাবছিলাম বইটা কি কাটাই বলবো। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো, বিশেষ করে আপনি পুলিশের কথা বলছিলেন, আমি একটু দেখে যদি বলি গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের এই ডিজিএফআই, এনএসআই, এরা কিন্তু মিডিয়ার উপরে বড় একটা প্রভাব তৈরি করছিল আগে, তারা কিন্তু এখনো দায়িত্ব পালন করছে। আমি ভাবছি গণঅভ্যুত্থানের পরে বোধহয় আমাদের অনেক সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আপনি 15 বছর যে সচিবগুলো তৈরি হচ্ছে, সেই সচিবগুলো এখনো আছে। মনে করেন উপদেষ্টা পরিষদ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, নেওয়ার আগে এটা ফাঁস হয়ে যাচ্ছে, এটা গোয়েন্দার কাছে চলে যাচ্ছে, সেনাবাহিনীর কাছে চলে যাচ্ছে। মানে পার্ট অফ, মানে রাষ্ট্রের যে সমস্ত পার্ট গুলো থাকে, অংশগুলো থাকে, এই অংশগুলো যার যার যে ভূমিকা পালন করার কথা সেটা তো করেনি 15 বছর। এখনো এসে তারা কিন্তু এই সত্যটাকে মেনে নিতে পারেনি এখনো। তারা যেহেতু তাদের পারপাস সার্ভ করছিল, এখনো তারা সেই দিল্লিমুখী বলতে পারেন, এখনো বলতে পারেন সেই গণঅভ্যুত্থানকে ওন না করার সেই পক্ষগুলো এখনো কাজ করতেছে পিছনে। ফলে এই মিডিয়াগুলো এখনো তারা অনেকটা নিয়ন্ত্রণ করে, গোয়েন্দা সংস্থাগুলো। ফলে আমার মনে হয় না যদি বিএনপি এসে যদি এটা সংস্কার করতে পারে, কিংবা যদি ইসলামী দলগুলো আসে তারা যদি সংস্কার না করে মিডিয়ার, তাহলে কিন্তু আপনি যেটা বলছেন, আমি এখন মনে করি না ভাই মিডিয়া বলে কিছু আছে, আর আমি স্বীকার করি না আমি মিডিয়া করবো, কিন্তু আমি স্বীকার করি না বাংলাদেশে কোনো মিডিয়া আছে। বরং মিডিয়া যে নাই আমরা গণঅভ্যুত্থানের প্রমাণ পাইছি, এবং তারপরে গণমাধ্যম আমরা যেভাবে চাইছিলাম সেই ভূমিকা তারা পালন করতে পারি না। ফলে এখনো আমাদের সেই সম্বল কিন্তু সোশ্যাল মিডিয়ায়।
আপনি দেখবেন। ফলে আমি গণমাধ্যমের যে সমস্ত মালিক পক্ষ, মানে মূল মেকানিজম যারা করে, সেখানেই মূলত সংস্কারগুলো হতে হবে। মনে করেন সমকাল একে আজাদ কি করছিল, খুনির পক্ষ নিছিল অভ্যুত্থানের আগে, আর অভ্যুত্থানের পরে সে এখন হচ্ছে এই সরকারের পাল্ট হয়ে গেছে। মানে আপনি কি আশা করেন? আমি মনে করি হ্যাঁ আমরা সংশোধনের সময় দিব, কিন্তু মানে এত তো রাতারাতি চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। ফলে আমি মনে করি যারা গণমাধ্যম মালিক, যারা এই গণমাধ্যম মালিকদেরই মানসিকতা, এবং তারা শুধু এই বিজনেস করার জন্য মিডিয়াকে যে হাতিয়ার হিসাবে কাজ করে, এইটা যেন না করে প্রকৃতপক্ষে মানে সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যম যেন হয়ে ওঠে, এই দাবি থাকবে আমার। না হলে আমাদের আরো বড় একটা মানে আমরা বিপদের দিকে আমরা সম্মুখীন হচ্ছি আমার মনে হয়েছে। অনেক ধন্যবাদ জনাব কলিয়ার ওয়াহিদ আপনাকে। আপনি দীর্ঘ সময় নিয়ে আমার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আপনি সাম্প্রতিক কালের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যথাযথ আলোচনা করার চেষ্টা করেছেন। আপনার জন্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এরকম জটিল কথা বলতে চাই না, কিন্তু আপনি বের করে নিলেন আমার কাছ থেকে। যাই হোক, আপনাকেও ধন্যবাদ। আর আমি আপনাকে আসলে খুব অন্যরকম ভাবে পছন্দ করি আগে থেকেই। আপনিও গণ অভ্যুত্থানের পার্ট, আমি জানি। আপনি বুদ্ধিভিত্তিক জায়গা থেকে অনেক আগে থেকে আপনি লেখালেখি করছেন, এবং আপনি গণ অভ্যুত্থানের সময় সাহসী ভূমিকা পালন করছেন, এগুলো আমি জানি। মানে আমরা যারা আপনাকে চিনি, আপনি সোশ্যাল মিডিয়াতে, আপনি আপনার জায়গা থেকে, মানে এটা মানে আমি একটু বলে শেষ করি যে গণ অভ্যুত্থানে আসলে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে শহীদদের। তারপর যারা আমাদের যে সমস্ত ভাইরা যারা আমাদের কথা বলার অধিকার দিল, তাদের চোখ হারাইছে, যারা হাত হারাইছে, এদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই, এবং সেই শহীদদের প্রতি কৃতজ্ঞতা। এবং গণ অভ্যুত্থানে হচ্ছে প্রত্যেকটা, মনে করেন একটা ঘাস, একটা মৌমাছি, একটা পিঁপড়ারও ভূমিকা আমরা দেখতে পাইছি। ফলে গণ অভ্যুত্থানে আসলে প্রত্যেকটা গণমানুষের ভূমিকা আছে। এটা বলে আমি আজকে শেষ করতেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে সেটাও জানাবেন। সবার জন্য থাকলো শুভকামনা। ধন্যবাদ।